এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন যে এই যে এসআইআর ভেরিফিকেশন, এখানে বহু মানুষের নাম কিন্তু বাদ পড়তে চলেছে এবং বেশ কিছু সেটার কারণও কিন্তু রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড দেখে নেব যে এসআইআর ভেরিফিকেশনের নাম বাদ পড়ার কারণ ও প্রতিকার, অর্থাৎ যদি আপনার নাম পড়ে তাহলে কোন কারণে পড়তে পারে এবং নাম যে বাদ পড়ার কারণগুলো কি কি রয়েছে এবং সেগুলোর প্রতিকার কি হতে পারে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আপনারা হয়তো সকলেই জানেন যে খুব শীঘ্রই কিন্তু এই ফাইনাল তালিকা আমরা পেতে চলেছি এবং ফাইনাল তালিকা পাওয়ার নেক্সট যে 15 দিন সেটা কিন্তু খুব ভাইটাল। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি মনে হয় যে আপনার নাম বাদ পড়ার এইগুলো কারণ রয়েছে এবং সেটার প্রতিকার কি করতে হবে সেটা আগে থেকেই আপনারা জেনে রাখুন। তো আপনাদের সামনে আমি খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে লেখা রয়েছে। কি লেখা রয়েছে যে এসআইআর ভেরিফিকেশনের নাম বাদ পড়ার কারণ ও প্রতিকার, অর্থাৎ এই যে এসআইআর এর ফলে বা এসআইআর ভেরিফিকেশনে যে আপনাদের নাম সেটা যদি বাদ পড়ে যায়, যখন মনে করুন এসআইআর চলাকালীন যে শুনানিগুলো চলছে সেখানে হয়তো অনেকেই ফ্যামিলি রেজিস্টার দিয়ে শুধুমাত্র চলে আসছেন, অনেকেই হয়তো আধার কার্ড দিয়ে জমা করে দিচ্ছেন, অনেকে হয়তো অন্য কোনো যেগুলো 11টার মধ্যে ডকুমেন্ট নেই সেগুলো দিয়ে জমা করে দিচ্ছেন, অনেকে ডোমিসাইল দিয়ে করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের নাম যে বাদ পড়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল রয়েছে। যদি নাম বাদ পড়ে যায় তাহলে আপনাদের কি করণীয় সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন বাতিল বা রিজেক্ট হওয়ার প্রধান কারণসমূহ, অর্থাৎ আপনি যে এই এসআইআর এর আবেদন করেছেন বা এই যে এসআইআর এর ভেরিফিকেশনে আপনার ভেরিফিকেশন করাচ্ছেন, সেখানে আপনার যে মূল যে কারণগুলো রয়েছে আবেদন বাতিল হয়ে যাওয়ার সেগুলো কিন্তু এখানে বলেছে। দেখুন প্রথমেই বলেছে, আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন অপর্যাপ্ত নথিপত্র প্রদান, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ নথিপত্র যারা সাবমিট করবে না তাদের কিন্তু সরাসরি আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে যাবে বা ফাইনাল তালিকা বা চূড়ান্ত তালিকায় তাদের নাম সেটা কিন্তু আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন এখানে নিচে বলছে হিয়ারিংয়ের সময় শুধুমাত্র আধার কার্ড বা ফ্যামিলি রেজিস্টার জমা দিলে আবেদন বাতিল হবে। অনেকেই আছে, আমি যেটা বললাম, শুনানিতে ডাক পেয়েছে, শুনানিতে গিয়েছে, শুধুমাত্র আধার কার্ড দিয়ে ফর্ম জমা করে দিয়েছে বা শুধুমাত্র আধার কার্ড দিয়ে এসআইআর ভেরিফিকেশন বা শুনানিতে তাদের যে ভেরিফিকেশন সেটা করিয়েছে। আবার অনেকেই কি করেছে, দেখা যাচ্ছে যে ফ্যামিলি যে রেজিস্টার রয়েছে সেই ফ্যামিলি রেজিস্টার দিয়ে ভাবছে যে এই যে তাদের ফাইনাল তালিকায় নাম চলে যাবে, তাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাবে। এবার দেখুন আধিকারিকরা কিন্তু নিচ্ছে না এমন নয়, আধার কার্ড নিয়ে গেলে যে আপনাকে ঘুরিয়ে দিচ্ছে এমনটা কিন্তু নয়, সেখানে কিন্তু তারা জমাও নিয়ে নিচ্ছে, আপনাকে কিন্তু কোশ্চেনও করছে না, শুধু জিজ্ঞেস করছে আপনার এটা আছে ওটা আছে এটা আছে নেই, ঠিক আছে দিন, রেখে দিল। এবার এই যে রেখে দিল তার মানে এই নয় আপনারা হয়তো এসে ভাবছেন যে ফাইনাল তালিকায় আপনার নাম চলে আসবে, সেটা কিন্তু একদমই না। আপনারা হয়তো সকলেই জানেন যে ফাইনাল তালিকায় নাম আসতে গেলে যে নিয়মগুলো রয়েছে, যে নিয়মগুলো মানতে হবে, 11টা নথির মধ্যে যে কোনো একটা সাবমিট কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আসবে না। তো এখানে দেখুন দুটো কথা উল্লেখ করেছে, একটা হচ্ছে শুধুমাত্র যারা আধার কার্ড বা ফ্যামিলি রেজিস্টার জমা দিলে আবেদন বাতিল হবে, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। দেখুন আধার কার্ডের চিহ্নটাও এখানে মানে আধার কার্ডের ছবিটাও ডেমোটাও এখানে দিয়েছে, সরাসরি রিজেক্ট কিন্তু লিখে দিয়েছে এবং ডান দিকে যদি আমরা দেখি এখানে বলছে যে ইআরও দ্বারা পুনরায় যাচাই, অর্থাৎ ইআরও যারা রয়েছে তাদের দ্বারা কিন্তু পুনরায় যাচাই করা হবে, এটা কিন্তু বলছে। আরও কি বলছে, প্রথম ধাপে বাতিল হলেও ইআরও, এআইআরও এবং বিএলওরা বিষয়টি পুনরায় খতিয়ে দেখবেন। অর্থাৎ প্রথম ধাপে ধরুন সরাসরি আপনার নামটা বাতিল হয়ে গেল, তাই না, বাতিল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাকে যে বিদেশি বলে ঘোষণা করা হবে এমনটা কিন্তু বলেনি। কি বলেছে যে আপনাকে কিন্তু যে ইওরও রয়েছে, আপনার বিএলও রয়েছে, আপনার এইআরও রয়েছে, তারা কিন্তু আপনাকে পুনরায় খতিয়ে দেখবে বা ভেরিফিকেশন করবে বা বিষয়টি কিন্তু দেখবে যে কি ব্যাপার, কেন বাদ পড়েছে, কেন আপনি আধার কার্ড দিয়ে জমা করেছেন, কেনই বা আপনি ফ্যামিলি রেজিস্টার শুধু দিতে পেরেছেন, এই যে 11টা ডকুমেন্ট যাওয়া হয়েছে সেখান থেকে কেন একটা দিতে পারেননি, এগুলো কিন্তু বিচার বিবেচনা করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে দ্বিতীয় পর্যায়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদের সুবিধার্থে এটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন এখানে কি বলছে, লিঙ্কেজ প্রমাণের অভাব, অর্থাৎ অনেকেই আছে যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারেনি। শুধুমাত্র 2002 সালে যাদের বাবা মায়েদের বা দাদু দিদাদের নাম রয়েছে এমনটা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে অন্যান্য কিন্তু লিঙ্কেজ প্রবলেম হয়েছে, যেমন আমার বাবাকে আরও 6 জন দেখিয়েছে, এরকম হয়তো ওরকম আপনাদেরও হয়েছে যে আপনার বাবাকে আরও অন্য কেউ দেখিয়ে দিয়েছে, এই প্রবলেমগুলো কিন্তু অনেক হয়েছে, যার জন্য অনেকেই কিন্তু শুনানিতে ডাকও পেয়েছে, সেটা আমরা দেখেছি। তো এখানে কি বলছে, লিঙ্কেজ প্রমাণের অভাব 1987 থেকে 2004 অবধি এটা কিন্তু এখানে উল্লেখ করেছে। কি উল্লেখ করেছে, যে 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম হলে বাবা মায়ের জন্মের প্রমাণপত্র বা লিঙ্কেজ ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক,
অর্থাৎ আপনার জন্ম ধরুন 1987 সাল থেকে 2004 সালের মধ্যে হয়েছে। তো সেক্ষেত্রে আপনার যে বাবা-মা তাদের যে জন্মের প্রমাণ সেটা কিন্তু থাকতে হবে। এবার আপনারা বলবেন তাহলে এই 1987 থেকে 4ই কেন বলা হয়েছে? আপনারা জানেন 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু কোনো রকম বার্থ সার্টিফিকেট ছিল না। তো সেক্ষেত্রে তার আগে চাওয়া হয়নি। যখন থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু চাওয়া হয়েছে বা জন্মের যে প্রমাণ সেটা কিন্তু দিতে বলা হয়েছে। দেখুন আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে তথ্যের অমিল, এখানে দেখতে পাচ্ছি আমরা তথ্যের অমিল ও ভুল স্বাক্ষর। অনেকেই এমন রয়েছে তথ্য কিন্তু সঠিকভাবে দেয়নি বা স্বাক্ষর কিন্তু ভুল করেছে, যে প্রতিনিধির মাধ্যমে ধরুন জমা দিয়েছে ডকুমেন্টগুলো, সেখানে তার সই না করে অন্য কেউ সই করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে বা তাদের ফর্মগুলো কিন্তু বাতিল হতে পারে। কি বলছে দেখুন, তথ্যের অমিল ও ভুল স্বাক্ষর, অর্থাৎ তথ্যের অমিল রয়েছে সাথে কিন্তু ভুল স্বাক্ষর, এটাও কিন্তু বলেছে। কি বলেছে? নথিতে নামের বানাম ভুল, অমিল অথবা ফর্ম ও রিসিভ কপিতে ভিন্ন স্বাক্ষর থাকলে আবেদন বাতিল হবে। অর্থাৎ ফর্মে ধরুন আমি প্রতিনিধি হয়ে জমা দিচ্ছি, আমার নাম ফর্মে রয়েছে, এবার মনে করুন যে রিসিভ কপি রয়েছে সেখানে আবার অন্য কারো রয়েছে। স্বাভাবিক এরকমটা হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে চালাকি করতে গিয়ে এরকমটা হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে আবেদন সেটা কিন্তু বাতিল হবে, সেটাই কিন্তু এখানে বলছে। আচ্ছা আমরা যদি দেখি এখানে কি বলছে, কোর্টের নির্দেশ রিজেক্ট 2010-2024 এখানে পরিষ্কার করে বলছে। আরেকটা কি বলছে, সন্দেহজনক ও রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটাও কিন্তু এখানে বলছে। আচ্ছা ডান দিকে কি বলছে সেটা যদি আমরা দেখি, এখানে ডান দিকে বলছে যে সঠিক নথিপত্রই আসল সমাধান। অর্থাৎ আপনার কাছে যদি সঠিক নথিপত্র থাকে তাহলে সেটাই হচ্ছে আপনার আসল সমাধান, এটা কিন্তু বলছে। আচ্ছা তার উপরে আরও একটা জিনিস বলেছে, ধরুন আপনাদের নাম বাদ পড়ে গেল, এই দুটো কারণে নাম ধরুন বাদ পড়ে গেল। এখানে কি বলছে, ফর্ম 6 এবং ডিক্লারেশন জমা, অর্থাৎ আপনার প্রথমত কি প্রথম পর্যায়ে হবে যে আপনার ইআরও, আপনার বিএলও, আপনার যে এইআরও রয়েছে তারা কিন্তু বিবেচনা করে দেখবে, ভেরিফাই করবে আপনাকে কেন আপনার নাম বাদ পড়েছে, কেনই আপনি শুধুমাত্র ফ্যামিলি রেজিস্টার বা আধার কার্ড দিয়ে জমা করেন, সেগুলো যাচাই করে দেখবে। এবং সেই রিপোর্ট অনুযায়ী তারপরের যে ধাপ রয়েছে যে ফর্ম 6 এবং ডিক্লারেশন জমা দিতে হবে। এবং কি বলছে, নাম পুরোপুরি বাদ গেলে ভয় না পেয়ে পুনরায় ফর্ম 6 ও ডিক্লারেশন ফর্ম জমা দিয়ে নাম তোলা সম্ভব। অর্থাৎ আপনার নাম যদি সরাসরি বাদ পড়ে যায় তাহলে আপনারা ভয় পাবেন না, কেননা এখানে পরিষ্কার বলছে ফর্ম 6 এবং ডিক্লারেশন দিয়ে পুনরায় কিন্তু আপনাদের নামটা আপনারা তুলে নিতে পারবেন। আচ্ছা হলো, তারপরে নিচে বলছে যে সঠিক নথিপত্রই আসল সমাধান। আমরা সকলেই জানি যে নথিপত্রই সব, অর্থাৎ আপনার কাছে যদি সঠিক নথিপত্র থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনার সমস্ত সমাধান হয়ে যাবে, যত রকমই প্রবলেম আসুক না কেন। আচ্ছা ভোটার তালিকায় নাম নিশ্চিত কিন্তু হয়ে যাবে যদি আপনার সঠিক নথিপত্র থাকে। কি বলছে, যে যোগ্য আবেদনকারী হলে সঠিক প্রমাণপত্র সব পুনরায় আবেদন করলে ভোটার তালিকায় নাম নিশ্চিত হবে। ধরুন আপনি যোগ্য, কোনো মনে করুন যে ভুলের কারণে, কোনো সিস্টেমেটিক ত্রুটির কারণে আপনার নাম বাদ পড়ে গেছে, বা কোনো মনে করুন যে কোনো কারণে হতে পারে, বাই চান্স কোনো কিছু সিস্টেমের ভুলে আপনার নাম বাদ হয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে সঠিক যদি নথিপত্র থাকে, আপনি যদি যোগ্য ভোটার হন তাহলে পুনরায় আবেদন করে আপনার নাম তোলা কিন্তু সম্ভব। আর আপনারা সকলেই জানেন যে এই যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কিন্তু আপনাদের 15 দিনের মধ্যেই এই কাজগুলো করতে হবে। আপনারা যদি 15 দিন ঘুমিয়ে থাকেন তারপরে এসে মনে পড়ে যে আমার তো নাম বাদ পড়ে গেছে, আমার নামটা তুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আর কার্যকরী হবে না। তাই কিন্তু অ্যাক্টিভ এই যে কয়েকদিন রয়েছে, মানে ফেব্রুয়ারি মাসটা আপনারা একদম অ্যাক্টিভ থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। A to Z ছোট থেকে ছোট আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে থাকি, একদম সঠিকভাবে সঠিক সলিউশন কী হতে হয়, কী করতে হয়, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিই। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো রকম মনে কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটার রিপ্লাই আমি আপনাদের কমেন্টেই দিয়ে দেবো। তাছাড়া না পারলে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও বানিয়ে যে সলিউশন রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।